হায়ান এবং হানাকে বাধ্য হয়েই ফেক হাজবেন্ড ওয়াইফের অভিনয় করতে হয়। সেই সাথে তাদেরকে একই রুম, এমনকি একই বেডও শেয়ার করে থাকতে হয়। আর এভাবেই একসাথে থাকতে থাকতে আর ফেক হাজবেন্ড ওয়াইফের অভিনয় করতে করতে তারা একে অপরকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলে। তবে একদিকে হায়ান ছিল সাউথ কোরিয়ার, তো অপরদিকে হানা ছিল নর্থ কোরিয়ার। আর এটাই ছিল তাদের দুজনের সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা। তো তারা কি পারবে এই সমস্যা কাটিয়ে উঠতে আর নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে? সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম লাভ আদান্তে। শুরুতেই আমরা আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার হাইয়ংকে দেখতে পাই, যে কিনা একজন ফেমাস পিয়ানিস্ট। সে অনেক ভালো পিয়ানো বাজাতো। তো দেখা যায় আজ সে দূর থেকে একটা জায়গার দিকে তাকিয়ে আছে আর অতীতের একটা স্মৃতি নিয়ে ভাবছে, যেখানে সে বলে একটা গ্রামে সে 1 বছর থেকেছে, যেখানে সে তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলো কাটিয়েছে। আর সেই গ্রামের নাম হলো পিস ভিলেজ, যেখানে কেবল একবারই যাওয়া সম্ভব। পিস ভিলেজে কেউ 1 বছরের বেশি কখনোই থাকতে পারতো না, আর এখানে থাকার জন্য সবাইকে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হতো। হায়াংও সেই সব করেই ওই ভিলেজে 1 বছর কাটিয়েছে। তো সে বলতে থাকে সেই গ্রামে কাটানো একটা বছর ছিল তার জীবনের সেরা সময়, যেখানে সে তার জীবনের বিশেষ কারোর সাথে পরিচিত হয়েছিল, যা তার আজীবন মনে থাকবে। দৃশ্য চলে যায় পাস্টে। এই সময় আমরা টিভি নিউজ দেখতে পাই, যেখানে নিউজ প্রেজেন্টার বলছিল প্রায় 70 বছর পর সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার মধ্যে শান্তি স্থাপিত হতে চলেছে। দুই দেশ একত্রে একটা ভিলেজ নির্মাণ করেছে, আর সেই ভিলেজে দুই দেশ থেকেই নির্দিষ্ট কিছু সিটিজেনকে সিলেক্ট করা হয়েছে, যাতে করে তারা সেই ভিলেজে 1 বছর সময় কাটাতে পারে। আর যাদেরকে এই ইনভিটেশন দেয়া হয়েছে তারা সকলেই এটা বেশ আনন্দের সাথে গ্রহণ করেছে। তারা সকলেই সেই ভিলেজে 1 বছর থাকার জন্য প্রস্তুত। আর এই সিটিজেনদের সেই ভিলেজে একত্রে থাকার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কটা আরো ভালো হবে, বন্ধুত্বের সৃষ্টি হবে সবার মধ্যে। তো সবাই তো এই প্রজেক্টটা নিয়ে বেশ খুশি ছিল। তো এরপরে আমরা পিস ভিলেজের দৃশ্য দেখতে পাই, যেখানে থাকার জন্য অলরেডি সিটিজেনরা চলে এসেছিল। আর সাংবাদিকরা সকলেই তাদের সাথে কথা বলছিল। সকলেই জানায় তারা এখানে আসতে পেরে বেশ খুশি। তো এই পিস ভিলেজের দায়িত্বে যে ছিলেন সেই ম্যানেজার সাংবাদিকদের জানায় তারা এখানে সবার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে, যাতে করে সিটিজেনদের কোনো অসুবিধা না হয়। এরপর আমরা সেখানে হাইয়ংকে আসতে দেখি। তাকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সেখানে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছিল। হাইয়ং সেখানে যাওয়ার পরেই সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতে দৌড়ে চলে আসে, কিন্তু সে মিডিয়ার সাথে কথা বলতে একেবারেই অস্বীকৃতি জানায়। আর এরপর সে তার জন্য যে বাড়িটা সিলেক্ট করা হয়েছিল সেখানেই চলে যায় নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে। আর আমরা দেখতে পাই সে খুবই পারফেকশনিস্ট ছিল, নিজের জিনিসপত্র নিয়ে খুব সতর্ক থাকতো, সবকিছু গুছিয়ে রাখার অভ্যাস ছিল তার। তো সেখানে গিয়েই দেখা যায় সে তার স্বভাবগত আচরণ করতে শুরু করে। সে আগেই নিজের রুম একদম ক্লিন করে ফেলে। এরপর বাকি কাজ, তো যে লোকেরা তার জিনিসপত্র নামিয়ে দিচ্ছিল তারা যখন হাইয়ং এর পিয়ানো নামাতে যাচ্ছিল তখনই সে দৌড়ে তাদের কাছে চলে আসে। তাদের কাজ হাইয়ং এর একদমই পছন্দ হয় না, তাই সে তাদের বলতে থাকে তারা যেন আর একটু সাবধানে নামায়, এত কেয়ারলেস ভাব করছে কেন তারা। তো এখানে সে তাদের কাজের বিভিন্ন ভুল ধরতে থাকে। এতে করে সেই লোকেরা তো খুবই বিরক্ত হয়ে যায় আর তার পিয়ানো সেখানে রেখেই চলে যায়। এবার তো হাইয়ং পরে বেশ বিপদে। সে তো চিন্তায় পড়ে যায় সে এখন কি করবে, কারণ তার পক্ষে একা একা তো পিয়ানোটা ভেতরে আনা সম্ভব ছিল না। তাই সে এবার সেখানে বসেই পিয়ানোটি বাজানো শুরু করে। আর তার পিয়ানোর শব্দ শুনে সকলেই নিজেদের বাড়ির জানালা খুলে দেয় আর সেদিকেই তাকিয়ে থাকে। আর বরাবরের মতো তার পিয়ানো বাজানো শুনে সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে আসলেই পিয়ানোটা বেশ ভালো বাজায়। তো সেখানে হাইয়ং এর একজন ফ্যান গার্লও ছিল, যার নাম জুহাই। সেও ওই পিস ভিলেজে থাকার জন্য ইনভাইটেড হয়েছিল। সে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর সে সব সময় তার ভিডিও রেকর্ড করতেই থাকতো। আর এটা করতে পেরে সে খুবই খুশি ছিল। তো এরপরই সে হাইয়ং এর পিয়ানো বাজানো শুনে তার কাছে এগিয়ে যায় আর তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। সে হাইয়ংকে জানায় সে তার অনেক বড় একজন ফ্যান। এরপরই সে তার সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু হাইয়ং তো বরাবরের মতোই তাকে ইগনোর করে আর সেখান থেকেই চলে যায়। এতে বেচারি জুহাইয়ের তো অনেক মন খারাপ হয়। সে কত আশা নিয়ে এসেছিল হাইয়ং এর কাছে। যাই হোক, তো অপরদিকে আমরা উত্তর কোরিয়ার মিলিটারি অফিসের একটা দৃশ্য দেখি,
যেখানে তারাও এই পিস ভিলেজ প্রজেক্টটা নিয়ে আলোচনা করছিল। তো সেখানকার একজন অফিসার তার মেয়েকে পিস ভিলেজে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তার নাম ছিল হানা। যদিও হানা ওখানে যাওয়ার জন্য একেবারেই রাজি ছিল না, কিন্তু নিজের বাবার জন্য তাকে বাধ্য হয়ে সেখানে যেতেই হয়। যাই হোক, তো এরপর দেখা যায় সে আর তার বডিগার্ড কিয়ংহো ওই পিস ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। হানা তখন তার জন্য বরাদ্দ বাড়িটাতে চলে যায়, আর এই বাড়িতে প্রবেশ করার পরই সে সেখানে কাউকে একটা দেখতে পায়। আর এটা দেখেই তো হানা অনেক বেশি অবাক হয়ে যায়, সেই সাথে কিছুটা ভয়ও পায় যে তার সাথে এখানে আবার কে চলে আসলো। অন্যদিকে হায়ংও হানাকে দেখে বেশ ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে ঘরে কি চোর ঢুকেছে, তাই সে দ্রুত একটা কিছু হাতে নিয়ে নিজেকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু হানা তো তাকে এক ঘুষিতে মাটিতেই ফেলে দেয়, কেননা সেও তো তাকে চোর ভাবছিল। তাই সে তাকে মেরে অবস্থা টাইট করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা তাদের দুজনকেই ম্যানেজারের অফিসে দেখতে পাই, যেখানে হানা আর হায়ং দুজনেই বসেছিল। হানার ঘুষিতে তো বেচারা হায়ং এর নাকই ফেটে গিয়েছে, তাই তার মন মেজাজও বেশ খারাপ ছিল। তো সেখানে তারা দুজনেই বলতে থাকে তাদের জন্য একই নাম্বারের বাড়ি বরাদ্দ কেন, এটা কেমন কথা? এখানে তো সবার আলাদা আলাদা বাড়ি থাকার কথা ছিল, তবে তাদেরকেই কেন একই বাড়ি দেওয়া হয়েছে? তখন হেড আর তার অ্যাসিস্ট্যান্ট জানায় আচ্ছা ঠিক আছে, তারা দ্রুতই বিষয়টা দেখছে। তো যখন তারা রেজিস্টার খাতা দেখতে পায়, তারা সেখানে দেখে যে আসলে ভুলবশত হায়ং আর হানার নাম ম্যারিড কাপল তালিকায় উঠে এসেছে, আর এ কারণেই তাদের একটা বাসা দেয়া হয়েছে। কিন্তু হেড তো কিছুতেই তাদেরকে এই বিষয়টা জানানোর সাহসই পাচ্ছিল না, কেননা এই বিষয়টা তাদেরকে জানালে তারা যদি রেগে মেগে প্রশাসনকে কমপ্লেন করে বসে তখন কি হবে? তখন তো বেচারা হেডের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তাকে তার চাকরিটাও খোয়াতে হতে পারে। তাই এবার তারা নিজেদের বাঁচাতে বলতে থাকে আসলে তাদের এখানে থাকার জায়গার কিছুটা শর্ট আছে, তাই এখানে শুধুমাত্র একটা বাড়িই ফাঁকা রয়েছে, তাই তাদের দুজনকে একসাথেই থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তাদের কেউই তো এই বিষয়টা মানতেই পারছিল না। তাই হানা তো সিদ্ধান্ত নেয় যে সে আজকেই তার বাড়িতে ফিরে যাবে, এখানে আর এক মুহূর্তও থাকবে না। কিন্তু তখনই তার নিজের বাবার বলা একটা কথা মনে পড়ে, যে কিনা তাকে বলেছিল যে হানা যদি নিজের রাগ কন্ট্রোল করে এই ভিলেজে একটা বছর কাটিয়ে দিতে পারে তবেই সে তার একটা ইচ্ছে পূরণ করবে। তো এই কথা ভেবেই হানা হায়ং এর সাথে এক বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়, কারণ এছাড়া তার কাছে তো আর কোনো উপায় নেই। আর হায়ং তখন ভাবে সে যদি এখান থেকে ফিরে চলে যায় তাহলে এটা তার প্রফেশনাল লাইফে এফেক্ট ফেলবে, কেননা সে চলে গেলে পিস ভিলেজ প্রজেক্টটা নষ্ট হবে, আর এতে তার ইমেজেও ব্যাড ইফেক্ট পড়বে। তাই সেও এখানে থাকার সিদ্ধান্ত নেয়। যাই হোক, তো হানা এরপর তাদের জানায় যে এই যে গরমিল হয়েছে এই জন্য কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, কারণ এটা তাদের অনেক বড় ভুল। আর হায়ং বলে তারা যেন তার জন্য একটা ঘর তুলে দেয়, বেশি দিন সে এই একই ঘরে থাকতে পারবে না। তখন ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট দ্রুত তাদের শর্ত মেনে নেয়, কারণ এই শর্ত মানা ছাড়া তাদের আর কোনো কিছু করার নেই। যাই হোক, তো এরপর দেখা যায় হানা আর হায়ং বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরেই সে হায়ং এর জিনিসপত্র মুভ করে দেয় আর নিজে তার বেডরুম দখল করে নেয়। এরপর সে বেডরুমে নিজের সব জিনিস সেট করে ফেলে। এটা দেখে তো হায়ং অনেক বেশি রেগে যায়, তার উপর সে ছিল পারফেকশনিস্ট, তার সবকিছু ওলট পালট করে দিয়েছে এই মেয়ে, যা তার একেবারেই সহ্য হয় না। কিন্তু সে এরপরও হানাকে কিছু বলার সাহস পায় না, কেননা তার ঘুষিতে একবার হায়ং এর নাক অলরেডি ফেটে গিয়েছিল। তাই সে আর কিচ্ছু না বলে ড্রয়িং রুমেই নিজের থাকার ব্যবস্থা করে, আর সেখানের ফ্লোরে বিছানা করে সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা হানা আর তার বডিগার্ড কিয়ংহো একসাথে জগিং করতে বের হয়। এদিকে হায়ং ঘুম থেকে উঠে দেখে তার পিঠ ব্যথা হয়ে গেছে, কারণ তার তো এভাবে নিচে শোয়ার অভ্যাস নেই। আর এই কথা যখন হানা শুনতে পায় তখন তো সে এটা নিয়ে খুব মজা করে আর বলতে থাকে তার পিঠ তো খুবই দুর্বল, এটুকুতেই ব্যথা হয়ে গেল। হায়ং তো মনে মনে হানাকে খুব বকতে থাকে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না। এরপর হায়ং আর গ্রামের কর্মীরা তার পিয়ানোটি ঘরে আনার চেষ্টা করে, কিন্তু হায়ং তার পিয়ানো ঠিক কোথায় রাখবে তা নিয়ে বারবার ডিসিশন চেঞ্জ করতে থাকে। আগেই তো বলেছি সে পারফেকশনিস্ট, তাই কোনো জিনিস পারফেক্ট না হলে তার মাথা একদম কাজ করে না। তো তার এরকম বারবার ডিসিশন চেঞ্জ করাতে সকলেই তো তার উপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়।
কিন্তু তারা কিছু বলতেও পারে না। অন্যদিকে এই গ্রামের ম্যানেজার সকলের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট করে, যেখানে সে সকলকে জানায় এই গ্রামের সবাইকে ওয়েলকাম করার জন্য তারা একটা ওয়েলকাম পার্টির আয়োজন করতে যাচ্ছে। আর সেখানে হাইয়ং এবং হানা একসাথে পারফর্ম করবে, কেননা দুজনেই বেশ ফেমাস ছিল, একজন পিয়ানো বাজানোতে আর একজন ভায়োলিন বাজানোতে। তো ম্যানেজার ভাবে এই পারফরমেন্সের মাধ্যমে তাদের দুজনের মধ্যকার সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে। কিন্তু হানা আর হাইয়ং যখন এটার সম্পর্কে জানতে পারে তখন তো তারা পুরাই শকড হয়ে যায়। তারা এমনিতেই তো একে অপরকে সহ্য করতে পারতো না, আর এখন একই সাথে তারা পারফর্ম করবে এটা তারা মেনেই নিতে পারে না। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা হাইয়ান এবং হানাকে ম্যানেজার জুনমোর অফিসে দেখতে পাই। সেখানে তারা দুজনেই তো তাকে বলতে থাকে যে সে কেন তাদের জিজ্ঞেস না করেই এই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা একসাথে পারফর্ম করবে। তার অন্তত তাদেরকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আর তারা তাকে এটাও জানিয়ে দেয় যে তারা দুজন মোটেও একসাথে পারফর্ম করতে রাজি নয়। তো জুনমোর যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, তাই তাকে তো এখন এদের দুজনকে যে করেই হোক মানাতে হতো। এ কারণে সে এখন একটা ইমোশনাল গল্প বানাতে শুরু করে। সে বলতে থাকে তার মা উত্তর কোরিয়ার বাসিন্দা ছিল আর তার বাবা ছিল দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। তার মা মারা গিয়েছে, তাও আজ অনেক বছর হলো। আর মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল সে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে একসাথে দেখতে চায়। কিন্তু যখন সে মারা গিয়েছিল তখন দুই দেশের মধ্যেই চলছিল যুদ্ধ। তবে এখন যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে আর তারা সকলেই শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে, এ কারণেই জুনমোর এই পারফরমেন্সের আয়োজন করেছে তার মার সেই স্বপ্নটাকে পূরণ করতে, আর যাতে করে এই পিস ভিলেজে থাকা উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া দুই দেশেরই মানুষ তাদের এই পারফরমেন্স দেখতে একত্রিত হয়। সবার মধ্যেই তাহলে সুন্দর একটা বন্ধন গড়ে উঠবে। আর এটা তো তার মৃত মায়ের স্বপ্ন ছিল, সে এত কিছু শুধু তার মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতেই করছে। তাই হাইয়ং এবং হানা কি তার মায়ের এই স্বপ্নটা পূরণ করতে তাকে সাহায্য করবে না? তো জুনমোর বানানো এই মিথ্যা গল্প তো হাইয়ান আর হানার দুজনেরই মন ছুঁয়ে যায়, আর এ কারণেই তারা দুজনই ফাইনালি একসাথে পারফর্ম করতে রাজি হয়ে যায়। জুনমোও তো এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যে যাক, তাদেরকে অবশেষে রাজি তো করানো গেল। পরের দৃশ্যে আমরা দেখি গ্রামের সকলেই এই ওয়েলকাম পার্টিতে আসছে। তারা সকলেই নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছিল। সবাই সবার জন্য খাবার নিয়ে আসে এবং একে অপরকে নিজেদের পরিচয় দেয়। পুরো গ্রাম এই সময় উৎসব মুখর হয়ে ওঠে। সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছিল এবং নিজেদের মধ্যে ছোট ছোট পারফরমেন্স করে আনন্দ করছিল। জুহাই তো এখানেও সবকিছু ভিডিও করতে শুরু করে। তো এখানে আমরা দেখতে পাই জুহাই ধীরে ধীরে কিয়ংহোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, এমনকি তার সাথে ফ্লার্টও করতে শুরু করেছে। পরের দৃশ্যে দেখা যায় হাইয়াং জুনমোকে জানায় সে সকলের সাথে স্টেজে উঠতে চায় না। সে বলে গ্রামবাসীরা তো তার পারফরমেন্সের জন্য প্রস্তুত নয়, কেননা তারা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছে আর সে শান্ত পরিবেশ ছাড়া তার পারফরমেন্স করে না। জুনমো তখন কোনোভাবে তাকে বুঝিয়ে স্টেজে নিয়ে আসে আর তাকে পারফর্ম করতে রাজি করায়। হাইয়াংও বাধ্য হয়ে স্টেজে আসে। এরপর সে হানাকে ভায়োলিনের যে কোনো টোন বাজাতে বলে। মূলত সে নিজেকে হানার থেকে বেশি ট্যালেন্টেড মনে করছিল, কিন্তু হানা যখন তার সাথে পারফরমেন্স করে তখন তার ভায়োলিন বাজানোর দক্ষতা দেখে তো হাইয়ং পুরোই অবাক হয়ে যায়। গ্রামের অন্যান্য লোকেরাও এই পারফরমেন্সে অংশ নেয় এবং সবার মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা সকলেই যখন এনজয় করছিল ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর চারিপাশ অন্ধকার হয়ে যায়। হঠাৎ এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় সবাই তো অনেক বেশি ভয় পেতে শুরু করে। তারা আবারও যুদ্ধের আশঙ্কা করতে থাকে, এমনকি হাইয়ং তো ভয় পেয়ে পিয়ানোর নিচেই লুকিয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে ম্যানেজার জানায় ভয়ের কোনো কারণ নেই, তাদের মেইন সার্কিটে একটা প্রবলেম হয়েছে, তারা দ্রুতই এটা ঠিক করে ফেলবে। একথা জানার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় আর সকলেই একে একে তাদের বাড়িতে ফিরে যায়। জুহাই কিয়ংহোকে রিকোয়েস্ট করে সে যেন তাকে বাড়ি পৌঁছে দেয়। কিয়ংহো এতে রাজি হয়ে যায়। জুহাই তো অনেক বেশি খুশি হয়। এদিকে হাইয়ং এর ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে হানার জন্য সে সেখানে যেতে পারে না, যার ফলে তাকে বাধ্য হয়ে ম্যানেজারের অফিস রুমের ওয়াশরুমে যেতে হয়। সে এরপর জুনমোর কাছে এটা নিয়ে অভিযোগ করতে থাকে। জুনমো তাকে বলে ঠিক আছে, সে হানার সাথে কথা বলে বিষয়টি সর্ট আউট করে ফেলবে। তো এরপর তারা আবারও তাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি পৌঁছেই তো হাইয়াং এর মাথাটা আরো খারাপ হয়ে যায়, কেননা সে দেখে হানা বাড়ি অনেক বেশি অগোছালো করে রেখেছে
এমনিতেই তো হাইয়ং একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আর সবসময় নিজের বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখে। সেখানে হানা নিজের জিনিস তো পরিষ্কার করেই না, উল্টো তারও ব্যক্তিগত জিনিস ব্যবহার করে এবং পরে এই সব পরিষ্কার করতেও ভুলে যায়। এসবে বিরক্ত হয়ে হাইয়ং তার ম্যানেজারকে ফোন করে আর জানায় সে এখানে একদম থাকতে চায় না, সে যেন তার এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তখন ম্যানেজার তাকে মনে করিয়ে দেয় যে এই চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, কেননা সেখানে যাওয়ার আগে সে নিজেই এই এগ্রিমেন্টে রাজি হয়েছিল যে 1 বছরের আগে সে সেখান থেকে আসবে না। এমনকি এ কারণে তার সমস্ত শো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাই তাকে যে করেই হোক 1 বছর এই গ্রামেই থাকতে হবে। এসব শুনে বাধ্য হয়ে হাইয়ং পরিস্থিতি ঠিক করার অন্য উপায় খুঁজতে শুরু করে। অন্যদিকে হানা তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। তার খালা তাকে জানায় যে তার বাবা তার মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য খুবই ভেঙে পড়েছে, এমনকি সে অনেক ড্রিঙ্ক করছে। এসব শুনে হানা বেশ ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই সময় সে নিজের বাবার পাশে থাকতে পারছে না, এমনকি তার এই দুঃখের কথা সে কারোর সাথে শেয়ারও করতে পারছে না। এতে করে সে আরো বেশি মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়ে। এদিকে জুহাই গ্রামে তার জীবনের ভিডিওগুলো সংগ্রহ করতে থাকে, যদিও সে জানে এগুলো অনলাইনে পোস্ট করা যাবে না, কেননা এই গ্রামে থাকা অবস্থায় এখানকার কোনো ফুটেজ সোশ্যাল মিডিয়াতে আপলোড করা নিষিদ্ধ ছিল। আর এই সবই ছিল গ্রামের নিরাপত্তার স্বার্থে, তাই সে সিদ্ধান্ত নেয় সে 1 বছর পর এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে। অন্যদিকে কিয়ং হো জুহাইয়ের প্রতি ধীরে ধীরে কৌতূহলী হয়ে ওঠে এবং তাকে আরো ভালোভাবে জানার জন্য তার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। একদিন সকালে যখন সে মর্নিং ওয়াকে বের হয়েছিল, তখন সে জুহাইয়ের বাড়ির কাছে আসে। জুহাই তাকে একসাথে নাস্তা করার অফার করে। পরের দৃশ্যে আমরা দেখি ম্যানেজার জুনমো গ্রামবাসীদের একসাথে করে চাষাবাদের পরিকল্পনা করতে বসে। সে সবাইকে নিজেদের জন্য ফসল উৎপাদনের কথা বলে, যাতে করে সকলেই আত্মনির্ভর হতে পারে। সবাই তার কথা মেনে নেয় আর চাষাবাদ শুরু করার প্রস্তুতি নিতে থাকে। তবে হাইয়ান এই কাজ করতে অস্বীকার করে। সে বলতে থাকে সে তার এত সুন্দর হাতগুলো দিয়ে মোটেই এসব কাজ করবে না, তার হাত তো শুধুমাত্র পিয়ানো বাজানোর জন্য, এসব কাজ করার জন্য নয়। সকলেই তো তার এই আচরণে হতাশ হয়ে যায়। রাতে হাইয়ং নিজের জন্য ডিনার রেডি করে। সে নিজের সাথে বেশ দামি একটা ওয়াইন নিয়ে এসেছিল, তো সে নুডলসের সাথে সেই ওয়াইন সার্ভ করে ডিনার করতে বসে পড়ে। তখনই সেখানে হানা আসে আর তার খাবার খেতে শুরু করে দেয়। হাইয়াং তো এটা দেখে বেশ বিরক্ত হয়, কিন্তু তবুও সে হানাকে কিছুই বলে না। সে হানাকে ওয়াইনও অফার করে যাতে তার মুড কিছুটা ভালো হয় আর হাইয়ং তার সাথে বাড়ির রুলস নিয়ে কথা বলতে পারে। এরপর হাইয়ং জানায় সে তাদের বাড়ির জন্য কিছু রুলস বানাতে চাইছে, যাতে তারা দুজনেই শান্তিতে একসাথে থাকতে পারে। তো এরপর হাইয়ং ঘরের নিয়ম নিয়ে আলোচনা করতে শুরু করে। হানা নিজেও বুঝতে পারে যতদিন তারা একসাথে থাকবে তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে উভয়ের জন্য পরিস্থিতি কিছুটা সহজ হয়। তাই সেও কিছু রুলস বলে। তারা দুজনেই দুজনের রুলস মেনে নিতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে ড্রিঙ্ক করে। এরপর দৃশ্য চলে যায় পরদিন সকালে। আমরা কিয়ংহো আর জুহাইকে দেখতে পাই, যেখানে কিয়ংহো জগিং করছিল আর জুহাই বরাবরের মতোই ভিডিও করছিল। জুহাই তো কিয়ংহোর সাথে ফ্লার্ট করতে শুরু করে আর কিয়ংহো তার কথাবার্তা শুনে হাসতে থাকে। এরপর সে জানায় সে হানাদের বাড়ি যাচ্ছে হানাকে ডাকতে, কেননা আজ এখনো সে জগিং করতে বের হয়নি। এরপর কিয়ংহো হানার বাড়িতে গিয়ে কলিং বেল বাজায় আর কলিং বেলের শব্দেই হাইয়ং ঘুম থেকে উঠে পড়ে। আর তখন সে লক্ষ্য করে সে তো বেডে ঘুমিয়ে আছে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে নিজের পাশে তাকাতেই চমকে ওঠে, কেননা তার পাশে হানা ঘুমিয়েছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না। আর এদিকে কিয়ংহো জোরে জোরে হানার বাড়ির দরজা ধাক্কাচ্ছে, কেননা সে গেট ওপেন করছিল না। হাইয়ং তখন চুপি চুপি হানার পাশ থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়, যদিও কিয়ংহো জানালার পাশ দিয়ে এটা দেখতে পায়। যাই হোক, এরপর হাইয়ং দরজা খোলার পর কিয়ংহো জিজ্ঞেস করে যে হানা উঠতে এত দেরি করছে কেন। হাইয়ং কোনো জবাব দেওয়ার আগেই সেখানে হানা চলে আসে। হানাকে দেখেই কিয়ংহো আর কোনো প্রশ্ন করে না। হানা তখন কোনো কথা না বলে কিয়ংহোর সাথে জগিং করতে বেরিয়ে পড়ে। আর যখন তারা একসাথে জগিং করছিল, তখন কিয়ংহো বলতে থাকে হানার শরীর থেকে ওয়াইনের স্মেল আসছে। সে কি গত রাতে ড্রিঙ্ক করেছিল? হানাও বিষয়টা স্বীকার করে আর বলে যে হ্যাঁ, সে আগের রাতে অনেক ড্রিঙ্ক করেছিল। কিয়ংহো তখন তাকে বলতে থাকে সে যখনই ড্রিঙ্ক করে তখনই উল্টো পাল্টা কাজ করে আর পরে সবকিছু ভুলে যায়। অন্যদিকে হাইয়ং চিন্তায় পড়ে যায় এবং মনে করতে শুরু করে যে তারা দুজনে একসাথে আসলে কি করে ঘুমিয়েছে। সে এবার গত রাতের কথাই মনে করতে থাকে।
তখনই তার মনে পড়ে তারা একসাথে পিয়ানো বাজিয়েছিল এবং একটা মুহূর্তে তারা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে এসেছিল। এরপর তারা একে অপরকে কিসও করেছিল, যদিও তারপর আর কিছুই ঘটেনি। তারা এই ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিল। সে ভাবতে থাকে হানা কি তাদের এই কিসের বিষয়টা ভুলে গিয়েছে। সে নানা বাহানা দিয়ে হানাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু হানা জানায় তার গত রাতের কথা কিছুই মনে নেই, সে সবকিছু ভুলে গেছে। হায়ংও যেন মাথা থেকে সব ঝেড়ে ফেলে। এ কথা শুনে তো হায়ং বারবার ভাবতে থাকে তার কিস এতটাই গুরুত্বহীন ছিল যে হানা তা মনেও রাখেনি। এসব ভেবে তো তার মনটাই খারাপ হয়ে যায়। এদিকে এই কিসের পর থেকে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। তারা বুঝতে পারে না তারা একে অপরের সামনে কিভাবে আচরণ করবে। তবে এই মুহূর্তটির কারণে তাদের দুজনের মধ্যেই যে অনুভূতি সৃষ্টি হতে শুরু করেছে, এটা আমরা গল্পের সামনেই দেখতে পারবো। এদিকে হানা তো এমন ভাব করছিল যেন তার কিছু মনেই নেই, কিন্তু হায়ং তো কিছুতেই সেই রাতের কথা ভুলতে পারছিল না। এমনকি সে তো নিজেকে বারবার শাসন করতে থাকে যেন তার সেই রাতের কথা আর মনে না হয়। এদিকে পুরো গ্রামে ধীরে ধীরে স্থিতিশীল পরিবেশ গড়ে উঠতে শুরু করে। পিস ভিলেজ উত্তর কোরিয়ার মানুষদের সাথে দক্ষিণ কোরিয়ার মানুষের শান্তিপূর্ণ জীবন গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে থাকে। মূলত এ কারণেই ম্যানেজার জুনমো তাদেরকে ফার্মিং করার কথা বলেছিল, যাতে করে তাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। তো তার এই প্ল্যানটা সফলও হয়। একসাথে কাজ করার মাধ্যমে ধীরে ধীরে সকলের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হতে থাকে। হায়াং ব্যতীত সকলেই ফার্মিং এর কাজ করত। এদিকে হানা তার বাবার নাম্বার বের করে আর তাকে ফোন দেওয়ার কথা ভাবে, কিন্তু সে তাকে ফোন দেয় না। অপরদিকে আমরা হানার বাবাকে দেখি যে নিজেও হানাকে অনেক বেশি মিস করছিল আর তার ফোনের জন্য অপেক্ষাও করছিল, কিন্তু সে নিজেও তাকে ফোন করে না। এদিকে জুহাই নিজের করা ভিডিওগুলো এডিট করতে থাকে আর হায়ং তো এখনো এটাই ভেবে যাচ্ছিল যে হানার কি সত্যি কাল রাতের ব্যাপারে কোনো কিছুই মনে নেই। তার কি হানাকে কাল রাতের সব ব্যাপারে মনে করিয়ে দেওয়া উচিত? তো রাতে বাড়িতে হানা নিজের মায়ের ছবি দেখতে থাকে। এটা দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে হাইয়ান ডিনারের জন্য রান্না করছিল আর ভাবছিল যদি সে হানাকে রাতের ব্যাপারে জানায় তবে নিশ্চয়ই সে অনেক বেশি রেগে যাবে। অন্যদিকে হানা নিজের ঘরে বসে ভায়োলিন বাজাতে থাকে, কেননা সে অনেক বেশি স্যাড ছিল আর যখন সে অনেক বেশি স্যাড থাকতো তখন সে ভায়োলিন বাজাতো। এদিকে হায়াং ডিনার করার সময় হানার ভায়োলিনের সুর শুনতে পায়, তাই ডিনার শেষে সে নিজেও পিয়ানো বাজাতে চলে যায়। তাদের দুজনের ইনস্ট্রুমেন্টের শব্দে অনেক সুন্দর একটা মিউজিক তৈরি হয়। এই মিউজিকের সাউন্ডে হায়ং নিজেকে আর হানাকে কল্পনায় ডান্স করতে দেখে, যেখানে তারা দুজনেই একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে ছিল আর একে অপরকে ফিল করছিল। পরদিন রুটিন মাফিক হানা সহ গ্রামের সকলেই নিজেদের কাজে চলে যায় আর হায়ং আবারও সমুদ্রের ধারে গিয়ে বসে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে হাইয়ান তো সেই রাতের কথা এখনো ভুলতে পারে না, তাই সে ফাইনালি ডিসিশন নেয় সে হানার সাথে এ ব্যাপারে কথা বলবে। তো যখন সে এসব কথা ভাবছিল তখনই সে তার সামনের রাস্তা দিয়ে হানাকে যেতে দেখে। হায়ং তো তখন দ্রুত তার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে হানার কি সত্যিই মনে নেই সে রাতে তাদের মাঝে কি হয়েছিল, সে কি সব ভুলে গেছে? হানা তখন বলতে থাকে হায়ং কিসের কথা বলছে। হানা এ কথা বলার সাথে সাথেই হায়ং তাকে আবারও কিস করে আর বলতে থাকে সে এই ব্যাপারে কথা বলছে। প্রথমে তো হানা তার এই কাণ্ড দেখে শকড হয়ে যায়। এরপরই সে হায়ংকে একটা থাপ্পড় মেরে বসে আর সেখান থেকেই চলে যায়। আর তাদের এই মোমেন্টটা জুহাইয়ের ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়, কেননা সে তখনও আশেপাশের সবকিছু ভিডিও করছিল। দূর থেকে কিয়ং হো এটা দেখে ফেলে আর জুহাই যে এই সব তার ক্যামেরায় ভিডিও করে ফেলেছে এটাও সে দেখতে পায়। এদিকে হায়ং এর তো হানার থাপ্পড় খেয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। সে তবুও হানার পেছন পেছন বাড়িতে চলে আসে। সে আবারও এই বিষয়টা নিয়ে হানার সাথে কথা বলতে থাকে। তখন হানা বিরক্ত হয়ে বলে তাদের মধ্যে শুধুমাত্র একটা কিসই তো হয়েছে, এর বেশি কিছু তো হয়নি। তারা দুজন অ্যাডাল্ট, তাই এমন কিছু হতেই পারে। তাই হায়ং যেন এই সব কিছু ভুলে যায়। সে আরো বলে সেই রাতের পর কি হায়ং তাকে পছন্দ করতে শুরু করেছে নাকি? এর জবাবে হায়ং না জানায়। হানা তখন আর কিচ্ছু না বলে নিজের ঘরে চলে যায়। তো এরপরে আমরা হানাকে তার রুমে বসে কাঁদতে দেখি। মূলত হায়ং যে তাকে পছন্দ করে না এটা সে মানতে পারছিল না। অন্যদিকে হায়ন নিজের পায়ে মলম লাগাচ্ছিল, কেননা হানা তাকে থাপ্পড় মারায় সে মাটিতে পড়ে গিয়েছিল আর পায়ে ব্যথাও পেয়েছিল।
তাই সে মলম লাগাতে লাগাতে হানাকে বকতে থাকে। পরদিন কিয়ং হো জুহাইয়ের কাছে এসে সেই ভিডিওটা ডিলিট করতে বলে, কিন্তু জুহাই তো সেটা ডিলিট করতে রাজিই হয় না, কেননা সেখানেই তার গতকালের সমস্ত ফুটেজ ছিল। তাই কিয়ং হো তার দিকেই এগোতে থাকে। এক পর্যায়ে জুহাই যখন পড়ে যাচ্ছিল তখনই কিয়ং হো তাকে ধরে ফেলে। এই সময় তারা বেশ কাছাকাছি চলে আসে। ঠিক তখনই হানাও সেখানে আসে, আর হানাকে দেখে কিয়ং হো দ্রুত জুহাইকে ছেড়ে দেয়। এরপর হানার সাথে সেখান থেকে চলে যায়। হানা তখন তাকে টিজ করতে থাকে আর বলতে থাকে কিয়ং হো এত ব্লাশ কেন করছে, আর জুহাইয়ের সাথে তার কি চলছিল। হ্যাঁ, কিয়ং হো তো হানার এই কথার কোনো জবাবই দেয় না। সে আরো বেশি লজ্জা পেতে থাকে। সে বলে সে শুধুমাত্র জুহাইয়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল, এছাড়া আর কিছু নয়। তো পরের দৃশ্যে আমরা ম্যানেজার জুনমোকে দেখি। সে হাইয়ং এর কাছে আসে তাকে ডাকার জন্য, কেননা গ্রামের সকলেই কোনো না কোনো কাজে নিয়োজিত ছিল, শুধুমাত্র হাইয়ং ব্যতীত। এ কারণে জুনমো তাকে যে কোনো একটা কাজে লাগাতে চাইছিল। প্রথমে তো সে হাইয়ংকে রিসাইকেলিং এর কাজ করতে নিয়ে যায়, আর তাকে বলে সে যেন বাকিদের রিসাইকেলিং এর কাজে হেল্প করে। কিন্তু হাইয়ং তো এসব দেখে বলতে থাকে যে কাজ তো সে জীবনেও করতে পারবে না, সে কখনোই এসব কাজ করেনি, তার দ্বারা এসব সম্ভব নয়। জুনমোর পর হাইয়ংকে হানি কালেকশনের কাছে নিয়ে যায় আর বলে হাইয়ং যেন মধু কালেকশনের কাজ করে। হাইয়ং তো মৌমাছি দেখেই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার ধান্দা করতে থাকে। তো সে যখন সেখান থেকে পালিয়েই যাচ্ছিল তখনই জুনমো তাকে বলতে থাকে চলো আমরা গিয়ে তাদের কাজে সাহায্য করি। হাইয়ং তো বলে মৌমাছি তাকে কামড়ে দিবে, সে কিছুতেই সেখানে যাবে না, এটা অনেক বিপজ্জনক। জুনমো তখন তাকে এক প্রকার জোর করেই সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হাইয়ং তো নাছোড় বান্দা, সেও কোনো মতে সেখান থেকে পালিয়েই আসে, কারণ সে কোনোভাবেই এই কাজ করতে পারবে না। অন্যদিকে আমরা হানাকে দেখি, যে কিনা প্ল্যান্ট কাটিং এর কাজ করছিল। তার বারবার হাইয়ং এর সেই কিসের কথাই মনে পড়তে থাকে, তাই সে দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে সে কেন এসব আজে বাজে কথা ভাবছে। এর মধ্যেই কিয়ং হো হাইয়ংকে নিয়ে সেখানে চলে আসে। সে তাকে বলতে থাকে হাইয়ং যেন অন্তত এখানে কিছু কাজ করে নেয়, নয়তো সে তো কোথাও কাজ করতেই পারছে না। তখন হাইয়ং দেখতে পায় এখানে হানাও কাজ করছে, তখন সে হানাকে দেখে সেখানে কাজ করতে রাজি হয়ে যায়। আমরা বুঝতে পারি হাইয়ং এখনো হানার কাছাকাছি থাকারই চেষ্টা করছে, অর্থাৎ সে তাকে বেশ পছন্দ করতে শুরু করেছে। আর হানাও এই বিষয়টা বুঝতে পারে, তাই সে হাইয়ংকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। প্রথমে তো সে তাকে প্ল্যান্টের মাঝখানে থাকা সমস্ত আগাছা পরিষ্কার করতে বলে, এরপর সে তাকে দিয়ে মাটিও খনন করায়। হাইয়ং তখন কোনো প্রতিবাদ না করে হানার বলা সমস্ত কাজ করতে থাকে। তো এত কাজ করে হাইয়ং অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সন্ধ্যায় হানা, হাইয়ং আর কিয়ং হো কাজ শেষে একসাথে বাড়ি ফিরছিল। হানা ড্রাইভ করছিল আর হাইয়ং ক্লান্ত হয়ে গাড়ির পেছনের সিটেই শুয়ে পড়ে। রাস্তায় কিয়ং হো এক স্থানে নেমে যায়, কেননা তার সেখানে কিছু কাজ ছিল। তো তাকে সেখানে ড্রপ করে দিয়ে হানা আবারও ড্রাইভ করতে শুরু করে। সে গাড়ির মিররে হাইয়ংকেই বারবার দেখছিল। হাইয়ং তখন একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই সময় হানা তাদের ফার্স্ট কিসের সেই রাতের কথা মনে করতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা দেখতে পাই সেদিন রাতে তারা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, আর এক সময় তারা দুজনে একে অপরের কাছাকাছি চলে আসে আর একে অপরকে কিস করে বসে। এরপর হাইয়ং হানাকে ধরে বেডরুমে নিয়ে এসেছিল, তাকে শুইয়ে দিয়ে হাইয়ংও সেখানে ঘুমিয়ে পড়ে। তো এরপর রাতে একবার হানার ঘুম ভেঙেছিল, কেননা তার অনেক বেশি গরম লাগছিল। তখনই সে নিজের জ্যাকেট খুলে পাশে রেখে আবারও ঘুমিয়ে পড়ে। এমনকি সকালেও যখন কিয়ং হো তাদের দরজায় এসে বেল বাজিয়েছিল তখন হানারই আগে ঘুম ভেঙেছিল। এরপর সে নিজের সামনে হাইয়ংকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই তার গত রাতের সব ঘটনা মনে পড়ে গিয়েছিল। তো যখন সে দেখতে পায় হাইয়ং নড়াচড়া করছে তখন সে আবারও ঘুমের ভান করেই পড়েছিল। এর কিছুক্ষণ পরেই হাইয়ং ঘুম থেকে উঠে চলে যায়। তার মানে হানা প্রথম থেকে সবকিছু জানতো, কিন্তু শুধুমাত্র সে হাইয়ং এর থেকে নিজের অনুভূতি লুকানোর জন্যই এমনটা করেছিল। দৃশ্য আবারও বর্তমানে আসে। এখানে আমরা বুঝতে পারি হানার মনেও হাইয়ং এর জন্য ফিলিংস রয়েছে, কিন্তু তার বাবা অত্যন্ত রাগী মানুষ, আর এ কারণেই হানা নিজের অনুভূতি নিয়ে এগোনোর সাহস করে উঠতে পারেনি। কারণ তার বাবা যদি তাদের এই সম্পর্কের ব্যাপারে জানতে পারে তবে এর ফল খুব একটা ভালো হবে না। সে কখনোই তাদের এই সম্পর্ক মেনে নেবে না। যাই হোক, তো পরদিন সকালে যখন হানার ঘুম ভাঙে তখন সে হাইয়ংকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে। সে লক্ষ্য করে হাইয়ং ঠান্ডায় কাঁপছে, তাই সে তার ঘর থেকে একটা ব্ল্যাঙ্কেট এনে হাইয়ং এর ওপর দিয়ে দেয়।
এরপর সে কিয়ংহোর সাথে জগিং করতে চলে যায়। এদিকে হাইয়ং এর ঘুম ভাঙলে সে ব্ল্যাঙ্কেটটা দেখে বুঝতে পারে এটা হানা তাকে দিয়েছে। প্রথমে তো সে অনেক বেশি অবাক হয়, কিন্তু তার এই বিষয়টা অনেক ভালোও লাগে। এরপর যখন হাইয়ং রুম পরিষ্কার করছিল তখন হঠাৎই তার প্রচন্ড কোমরে ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে মেঝেতে শোবার কারণে আর গতকাল এত বেশি কাজ করার কারণে তার কোমর ব্যথা করছে। সে তার কোমরে প্যাচেস লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে একা একা ভালোভাবে সেটা লাগাতে পারছিল না। তখনই সেখানে হানা চলে আসে। সে দেখতে পায় হাইয়ং প্যাচেস লাগানোর জন্য বেশ স্ট্রাগল করছে। হানা তখন তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কারণ সে নিজেও বুঝতে পারছিল আগের দিন সে হাইয়ংকে অনেক বেশি কাজ করিয়েছিল, আর এ কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে। হানা যখন হাইয়ংকে সাহায্য করতে চায় তখন হাইয়ং তো প্রথমে অস্বস্তিতে পড়ে যায়। সে তার সাহায্য নিতে চায় না, তবুও শেষ পর্যন্ত হানা তাকে কিছুটা জোর করে প্যাচেস লাগিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা হানাকে ফার্মে কাজের জন্য বের হতে দেখি। কাজে যাওয়ার সময় হানা হাইয়ংকে সোফার ওপরে শুয়ে থাকতে দেখতে পায়, আর সেখানে যাওয়ার পরই সে বুঝতে পারে হাইয়ং এর শরীরে অনেক বেশি জ্বর। হানা তখন হাইয়ংকে জলপট্টি দিয়ে দেয়। এই সময় হানা হাইয়ং এর বেশ কাছাকাছি চলে আসে, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। আমরা বুঝতে পারি হাইয়ং এর প্রতি হানা দিন দিন আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। যাই হোক, তো হানা হাইয়ং এর জন্য রান্না করে নিজের কাজে চলে যায়। তো হাইয়ং যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে হানা তার জন্য খাবার রান্না করে রেখে গেছে। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে বাড়িতেই রেস্ট করছিল, আর হানা তার কাজে চলে গিয়েছিল। যাবার আগে সে হাইয়ং এর জন্য সমস্ত খাবার প্রস্তুত করে টেবিলে গুছিয়ে রেখে যায়। সেই সাথে সে হাইয়ং এর জন্য একটা নোটও লিখে রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল হাইয়ং যেন সময় মতো খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেয়। তো হাইয়ং যখন এটা দেখতে পায় তার তো অনেক বেশি ভালো লাগে। হানার প্রতি তার ভালো লাগা আরো বেড়ে যায়। হানার এত কেয়ার তার অনেক বেশি ভালো লাগে, আর এই সবকিছুর মাধ্যমে তাদের দুজনের মধ্যে আরো ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। এদিকে হানার বাবা কিয়ংহোকে ফোন করে জিজ্ঞেস করে গ্রামের সবকিছু ভালো চলছে তো। কিয়ংহো জানায় এখানে সবকিছুই ভালো চলছে, তাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। তবে সে এখানে হানা আর হাইয়ং এর একসাথে থাকার ব্যাপারে হানার বাবাকে কিছুই জানে না, কেননা সেও খুব ভালোভাবেই জানতো যদি সে তাকে এই ব্যাপারে জানায় তবে হানার সাথে তার বাবার এটা নিয়ে আরো সমস্যা সৃষ্টি হবে। এরপর হানার সাথে তার দেখা হয়। কিয়ংহো তখন হানাকে জিজ্ঞেস করে সে কি হাইয়ংকে লাইক করে। জবাবে হানা বলতে থাকে তাদের মাঝে এমন কোনো কিছুই নেই, সে খামোখাই এসব ভাবছে। যদিও কিয়ংহো হানার এই কথা সম্পূর্ণ বিশ্বাস করে না, তাই সে তার দিকে বেশ সন্দেহের নজরেই তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখি পিস ভিলেজের বসবাসরত অন্যান্য বাসিন্দাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়ার এক দম্পতি, তারা যখন ডাক্তার দেখাতে আসে তখন তাদের মধ্যে এসব সমস্যা নিয়ে কথা হয়। এখানে দেখানো হয় কিভাবে সামাজিক এবং রাজনৈতিক ভিন্নতা সবার মধ্যে সংকট তৈরি করে। এই সময় গ্রামবাসীদের মধ্যে নানা মতপার্থক্য তৈরি হতে থাকে। ম্যানেজার তো এসব শুনে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কেননা তারা শান্তি স্থাপনের জন্যই তো এই প্রজেক্ট হাতে নিয়েছিল। সেটাই যদি না হয় তাহলে আর কি লাভ। দুই দেশের নাগরিকদের মধ্যে এই ধরনের মতপার্থক্য সৃষ্টি হতে থাকলে তো সেটা তাদের পুরো প্রজেক্টের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তো অফিসের সকলেই এখন এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে। অন্যদিকে হাইয়ং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে খাবার খাওয়ার পর নিজেই সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে, এমনকি হানার অংশটাও সেই পরিষ্কার করে দেয়, কেননা সে হানার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল, কারণ তার অসুস্থতার সময় সে তার এত বেশি সেবা করেছিল, যা তার খুবই ভালো লাগে। যাই হোক, তো সন্ধ্যায় হাইয়ং জুনমোর সাথে হাঁটতে বের হয়। তারা একে অপরের জীবন নিয়ে অনেক কথা বলে। এখানে তারা নিজেদের একাকিত্ব নিয়েও আলোচনা করে। হাইয়ং তখন স্বীকার করে যে সে তার সেলিব্রিটি জীবন থেকে পালিয়ে আসতে চেয়েছিল, আর এ কারণেই সে এখানে এসেছে কিছুটা শান্তির খোঁজে। যাই হোক, এরপরই দেখা যায় হাইয়ং তখন হানার কাজের জায়গায় যায় তার সাথে দেখা করতে। হাইয়ং তাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে যে তার জন্য যত্ন সহকারে রান্না করে এসেছে। এতে সে অনেক খুশি। কিন্তু এরপরই দেখা যায় সে হানার রান্না নিয়ে কিছুটা মজা করে আর বলতে থাকে হানার রান্নার দক্ষতা অনেক বেশি, তার রান্না তো একদিনের বেশি সহ্য করা সম্ভব নয়। কিন্তু হানা তার কথায় মোটেও রাগ করে না, বরং সেও তার কথায় হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে হাইয়ং তার সাথে মজা করছে। হাইয়ংও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে হানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে হানা তার জীবনে আসার জন্য সে অনেক বেশি কৃতজ্ঞ। হানার জন্যই তার পুরো জীবনটা পাল্টে গেছে। এখন
এখন তার সবকিছু অন্যরকম লাগে। যাই হোক, তো এরপরই সে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পরেই হানা সেখানে চলে আসে, তাও নিজের গাড়ি নিয়ে। এটা দেখে হায়ং তো ভাবতে থাকে যে হানা হয়তো তাকেই পিক করতে গাড়ি এখানে নিয়ে এসেছে, হয়তো সে তাকে কোথাও নিয়ে যাবে। এইসব ভেবে তো সে বেশ খুশি হচ্ছিল আর গাড়িতে উঠতে যাচ্ছিল। কিন্তু যখনই সে গাড়িতে উঠতে যাবে তখনই হানা গাড়ি থেকে নেমে যায় আর হায়ংকে বলতে থাকে আসলে তার গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, কি একটা বিপদ, এজন্যই তো গাড়ি এখানেই থেমে গেছে। তাই হায়ং যেন দয়া করে পেছন থেকে তার গাড়িতে একটু ধাক্কা দেয়, তাহলে তার খুব উপকার হয়। এটা শুনে তো হায়ং বেচারার মুডটাই খারাপ হয়ে যায়। সে কত আশা করেছিল হানার সাথে ঘুরতে যাবে, অথচ এখন নাকি তাকে গাড়ি ঠেলতে হবে। যাই হোক, তো না যাওয়া সত্ত্বেও তাকে হানার গাড়ি ঠেলতে হয়। এরপর তারা গাড়িটা চার্জে দিয়ে পাশের একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় আর একসাথে আকাশে তারা দেখতে থাকে। তো আকাশে তারা দেখে হানার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তারা দুজনে এই মুহূর্তটাকে অনেক বেশি এনজয় করছিল। এ সময় হঠাৎ হায়ং এর চোখে কিছু একটা এসে পড়ে আর হানা সেটা পরিষ্কার করতে হায়ং এর কাছাকাছি চলে যায়। আর এই সময় তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্টের সৃষ্টি হয়। তো যখন হানা হায়ং এর চোখ দেখছিল তখন সেই রাস্তা দিয়ে জুনমো এবং তার অ্যাসিস্ট্যান্ট সাংজু যাচ্ছিল। তো দূর থেকে হানা আর হায়ংকে এভাবে দেখে তারা ভাবতে থাকে যে এই দুজন হয়তো কিস করছে। তো এরপর আমরা দেখি হায়ং এবং হানা তাদের গাড়ির চার্জের জন্য অপেক্ষা করতে থাকে। তো এই সময় হানা হায়ংকে তার মায়ের ব্যাপারে বলে। মায়ের কথা বলতে গিয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। হায়ং তখন তাকে সান্ত্বনা দেয় আর তার নিজের ব্যাপারেও হানাকে বলতে থাকে। হানাও আজ নিজের ব্যাপারে হায়ংকে অনেক কিছু জানায়। সে বলে যখন সে অনেক ছোট ছিল তখন তার মা মারা গিয়েছিল আর এর পর থেকেই তার বাবার সাথে তার ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, যা এখনো শেষ হয়নি। তাদের মধ্যে এই দূরত্ব কেবল বেড়েই চলেছে। এ কারণে সে নিজের স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারেনি। এই কথা শুনে হায়ং এরও খারাপ লাগে। সে তাকে বলতে থাকে হানা যেন নিজের সকল ইচ্ছাগুলো একটা জায়গায় লিস্ট করে রাখে। হায়ং নিজে হানার সমস্ত স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিবে আর ধীরে ধীরে তার সমস্ত ইচ্ছা পূরণ করতে তাকে সাহায্যও করবে। এসব শুনে তো হানা খুবই খুশি হয়ে যায়। তো এরপর সে ফাইনালি হানার কাছে নিজের ফিলিংস কনফেস করে। সে হানাকে জানায় সে তাকে অনেক লাইক করে আর সেটাও অনেকদিন আগে থেকে। এই কথা শুনে তো হানা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেদিন তো সে অস্বীকার করেছিল। যাই হোক, তো এই কথা শুনে হানা নিজেও খুব খুশি হয়। এরপর হায়ং হানাকে কিস করতে এগিয়ে যায় আর তারা কিস করতেই যাবে ঠিক তখনই গাড়ির চার্জ ফুল হয়ে যায়। তাই অ্যালার্ম বেজে ওঠে আর তখনই তারা দুজন দূরে সরে যায় আর তাদের এই রোমান্টিক মোমেন্ট সেখানেই শেষ হয়। জুহাই আর কিয়ংহো তাদের একসাথে এই সময় দেখে ফেলে। কিয়ংহো তো তাদের দুজনের একটা সুন্দর ছবি নিজের ফোনে তুলেও নেয়। সে তো তাদের দুজনকে একসাথে দেখে মন থেকে খুশি হয়। পরদিন হানা আর হাইয়াং একসাথে ফার্মে কাজ করছিল। হাইয়াং এখন নিজের ইচ্ছাতেই ফার্মে এসেছিল। তো কাজ করার এক পর্যায়ে হাইয়াং হানার সাথে বেশ মজা করতে শুরু করে। সে তার দিকে পানি ছুটতে থাকে। হানা তো হাইয়াংকে এমন একটা লুক দেয় যেটা দেখে বেচারা তো বেশ ঘাবড়ে যায়। তখন হানা নিজেও হাইয়াং এর দিকে পানি ছুটতে থাকে। তো এখানে তারা দুজন অনেক সুন্দর সময় কাটায়, একসাথে অনেক মজা করে। দূর থেকে কিয়ংহো এই দৃশ্য দেখতে পায় আর হানাকে প্রথমবার এত বেশি হাসি খুশি দেখে সেও অনেক বেশি অবাক হয়ে যায়। এতে অবশ্য সেও খুশি ছিল। ততক্ষণে জুহাইও সেখানে চলে আসে আর ভিডিও করতে থাকে আর তাদের এই সুইট মোমেন্টের ক্লিপও নিতে থাকে। জুহাই তো তাদের এই সম্পর্কটা দেখে অনেক বেশি খুশি ছিল, কিন্তু কিয়ংহোকে আমরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত দেখতে পাই। যদিও সে হানার জন্য খুশি ছিল, কিন্তু তবুও কেন যেন সে একটু চিন্তা করতে থাকে, হয়তো হানার বাবার জন্য। যাই হোক, পরদিন তারা দুজন জুনমোড় থেকে একটা গাড়ি ধার নেয় ডেটে যাওয়ার জন্য। তো এরপরই তারা দুজন গ্রামের বাইরে ছোট্ট একটা শহরে যায় ঘুরতে। প্রথমে তারা একটা উইশ ট্রির কাছে যায় যেখানে সকলেই নিজেদের উইশগুলো লিখে রাখতো। এটা দেখে তো হানা আর হাইয়াংও বেশ এক্সাইটেড হয়ে যায়। তাই তারা দুজনেও নিজেদের উইশ সেখানে লিখে রাখে। হাইয়াং লেখে সে হানার সাথে সব সময় একসাথে থাকতে চায় আর হানা লেখে সে হাইয়াং এর সাথে সব সময় এভাবেই হ্যাপি থাকতে চায়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। তারা সেখানকার ফেমাস সব ফুডগুলো একসাথে এনজয় করে। তারা খুব খুশি ছিল। এরপর দেখা যায় দুজনে একসাথে
অনেক গল্পও করতে থাকে, যেখানে তারা নিজেদের সব এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে একে অপরের সাথে। তো এখানেই হানা উপলব্ধি করতে পারে সে হায়ংকে কত বেশি ভালোবাসে, যদিও সে নিজের এই ভালোবাসা সেভাবে প্রকাশ করে না। তো হানা হায়ংকে তার একটা স্বপ্নের ব্যাপারে বলে। সে বলে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে একত্রে দেখা তার অনেক বড় একটা ড্রিম। তারা দুজনেই এই বিষয়টা নিয়ে গল্প করতে থাকে, আর এটা নিয়ে তাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো শেয়ার করে। তারা দুজনেই চায় তাদের মধ্যে সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাক। এদিকে গ্রামে একটি মুভি নাইটের আয়োজন করা হয়, যেখানে সকল বাসিন্দারা একসাথে সিনেমা দেখতে আসে। সবাই তো বেশ আনন্দিত ছিল, তবে দেখা যায় তখনই টিভির স্ক্রিন নষ্ট হয়ে যায়। তাই তারা হায়ং এর ঘরের সাদা দেয়ালে প্রজেক্টর দিয়ে সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নেয়। তো এরপর সকলে মিলে এই মুভি নাইট অনেক বেশি এনজয় করতে থাকে। গ্রামবাসীরা সবাই এখানে একসাথে সুন্দর কিছু সময় কাটায়। অন্যদিকে হায়ং আর হানা তারা যখন বাড়িতে ফিরে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের বাড়িতে সকলে প্রজেক্টর লাগিয়ে সিনেমা দেখছে। কিন্তু হায়ং আর হানা তারা দুজনে তো একসাথে মুভি দেখার প্ল্যান করেছিল। এখন সবাই তো তাদের আগেই তাদের বাড়িতে মুভি দেখতে শুরু করে দিয়েছে। এমনকি যেই সিনেমা হায়ং মোটেও পছন্দ করে না, সকলে সেটাই এনজয় করছিল। এতে তো হায়ং অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তার এসব একদম ভালো লাগে না। তাই সে তাদের কিছু বলতে যাবে, তখনই হানা কোনো মতে বুঝিয়ে তাকে শান্ত করে যে তারা এর পরে সিনেমা দেখে নিবে, এখন না হয় এটাই দেখুক সবার সাথে। তো এরপরই তারা দুজনেও সেখানে মুভি দেখতে বসে পড়ে। হায়াংও ততক্ষণে হানার কথায় শান্ত হয়েছে। তো জুহাই আর কিয়ং হো সেখানে মুভি দেখছিল। এখানে আমরা তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হতে দেখতে পাই। তো এখানকার সকলে আজ অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ং এর ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্ট কিমকে পিস ভিলেজে পাঠায় হায়ংকে এখান থেকে লুকিয়ে নিয়ে যাওয়ার জন্য, কেননা হায়ংকে ছাড়া তাদের কোম্পানিতে অনেক লস হচ্ছিল। তারা কোনোভাবেই সেসব সামলাতে পারছিল না। তাই তাদের এই মুহূর্তে হায়ংকে অনেক দরকার, কেননা হায়ং না থাকায় বড় বড় প্রজেক্টগুলোর অফার পাচ্ছিল না তারা। তাই সে কিমকে এখানে পাঠিয়েছিল হায়ংকে নিয়ে যাওয়ার জন্য। যদিও হায়ং নিজেও প্রথমে চেয়েছিল এই গ্রাম থেকে চলে যেতে, কারণ তার এখানে একদম ভালো লাগছিল না। কিন্তু এখন তো সে কিছুতেই এই গ্রাম ছেড়ে যেতে চায় না, কেননা এখন সে হানার সাথে এই গ্রামে অনেক ভালো সময় কাটাচ্ছিল। হানাকে রেখে সে এত তাড়াতাড়ি যেতে চায় না। এমনকি এখন তো গ্রামের অন্যান্যদের সাথেও তার অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এদিকে কিম নিজেও এই কাজটা করতে বেশ ভয় পাচ্ছিল, কেননা যদি কেউ তাকে এমনটা করতে দেখে নেয় তবে তো তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। এদিকে মুভি শেষ হওয়ায় সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। জুহাই তখন নিজের বাড়িতে গিয়ে একটা উপন্যাস লিখতে বসে। আসলে সে একজন রাইটারও ছিল। তো যখন সে হায়ং আর হানাকে একসাথে দেখেছিল, তখনই সে বুঝে গিয়েছিল যে তারা দুজন ডেট করছে, আর তাই সে তাদের দুজনকে নিয়ে একটা রোমান্টিক উপন্যাস লিখতে শুরু করেছে। অপরদিকে কিম লুকিয়ে লুকিয়ে হায়ং এর বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু এই ব্যাপারটা দূর থেকে কিয়ং হো দেখতে পায়। সে দেখে কেউ একজন চুপি চুপি হায়ং আর হানার বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখেই তো সে দৌড়ে সেখানে চলে আসে আর কিমকে সাথে সাথে ধরে ফেলে। আসলে সে কিমকে চোর ভাবছিল, এ কারণেই তাকে হাতে নাতে ধরে। এদিকে আমরা দেখি হায়ং আর হানার মধ্যে খুব একটা রোমান্টিক মোমেন্টের তৈরি হয়েছে। তবে এটা আসলে হায়ং এর ড্রিম ছিল, তাই হঠাৎই কারো ডাকে তার স্বপ্নটা ভেঙে যায়। আর যখনই তার ঘুম ভেঙে যায় সে তো অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা হানা একদম তার সামনে এসে তাকে ঘুম থেকে উঠাচ্ছিল। হানা তাকে বলতে থাকে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে, তাই সে যেন দ্রুত তার সাথে গিয়ে দেখা করে। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা হানা, হায়ং, কিয়ং হো আর কিমকে একসাথে বসে থাকতে দেখতে পাই, যেখানে কিমকে দেখে তো হায়ং অনেক বেশি অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে, কিন্তু কিম তো কোনো জবাব দিতেই পারে না। তার আগেই সে কান্না করতে শুরু করে। এরপর সে বলতে থাকে তার অনেক বেশি খিদে পেয়েছে, সে আর সহ্য করতে পারছে না। হায়ং তখন তাকে কিছু খাবার খেতে দেয়। তখন দেখা যায় কিম খুব দ্রুত সেগুলো খেতে থাকে, আর খাওয়ার পরপরই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সে এতটাই ক্লান্ত ছিল, কিন্তু সেখানকার সকলেই তো তার এসব কাণ্ড দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এ কি অদ্ভুত মানুষ রে বাবা। সেই সাথে আবার সকলে অনেক চিন্তিতও হয়ে পড়ে যে হঠাৎ কিম এখানে কেন, আর গ্রামবাসীর কেউ যদি কিমকে এখানে দেখে ফেলে
তাহলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, কারণ সে এখানে লুকিয়ে এসেছে। কিয়ংহো তাকে যেমন চোর ভেবেছে, গ্রামবাসীও তাকে না জানি কি কি ভাববে। তো তারা এখন ভাবতে থাকে কিম জেগে ওঠা পর্যন্ত কোনোভাবে তাকে লুকিয়ে রাখতে হবে, আর এরপর সে জেগে উঠলে তাকে কোনো রকমে লুকিয়ে এখান থেকে বের করতে হবে, নাহলে তারা সবাই ঝামেলায় পড়বে। হানা তখন কিয়ংহোকে বলে সে যেন কিমকে গ্রাম থেকে বের করতে তাদের সহায়তা করে। কিয়ংহো তাদের হেল্প করতে রাজি হয়ে যায়। তো এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে। সকাল হবার পরেও কিমের তো ঘুম থেকে ওঠার কোনো নামই ছিল না, আর এদিকে তো তার জন্য সবাই চিন্তায় অস্থির। হায়ান তখন আর না পেরে নিজের জন্য কফি বানায়, আর সে হানাকেও কফি অফার করে, কিন্তু হানা জানায় সে এখন ফার্মের কাজে বেরিয়ে যাবে, কফি খাবে না। হায়াং তখন হানাকে খুব সুন্দরভাবেই বিদায় জানায়। এর মধ্যেই কিমও ঘুম থেকে উঠে পড়ে। হায়াং তখন তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, কি কারণ। কিম তখন তাকে সবকিছু খুলে বলে যে তাকে এখন তাদের কোম্পানির খুব দরকার, না হলে তাদের লস হচ্ছে। কিন্তু হায়ং জানায় সে এখন এই গ্রাম থেকে যাবে না। এটা শুনে কিম তাকে বলে সে যদি হায়ংকে এখান থেকে নিয়ে যেতে না পারে তবে ম্যানেজার তাকে অনেক বেশি বকা দিবে, যা সে নিতে পারবে না। হায়ং তখন কিমকে শান্ত করে আর বলতে থাকে সে নিজেই ম্যানেজারের সাথে এই ব্যাপারে কথা বলবে, সে যেন এত চিন্তা না করে, সে যেন একটু নিশ্চিন্তে থাকে। তো এরপরই হায়ং সেই ম্যানেজারকে ফোন করে আর তাকে বলতে থাকে আর তো মাত্র কয়েকটা মাস, এরপর তো সে নিজেই এই গ্রাম থেকে চলে আসবে, তাই এখন যেন তারা এসব ঝামেলা না করে, এসবের এখন কোনো প্রয়োজন নেই, খামোখাই একটা গন্ডগোলের সৃষ্টি হবে। ম্যানেজার তো তার কাছ থেকে এসব শুনে বলতে থাকে কিছুদিন আগেও তো হায়ং নিজেই এই গ্রাম থেকে ফিরে যেতে চেয়েছিল, তাকে ফোন করে কান্নাকাটিও করেছিল, তাহলে এখন কি এমন হলো যে সে ফিরতে চাইছে না। হায়ং তখন তার এই কথার কোনো জবাবই দিতে পারে না, তাই সে কোনোভাবে বিষয়টাকে ম্যানেজ করে নেয়। এদিকে সারাদিন হায়ং খুব সতর্কতার সাথে কিমকে তার বাড়িতে লুকিয়ে রাখে, কিন্তু এর মধ্যেই গ্রামের কয়েকজন বাসিন্দা হায়ং এর বাড়িতে আসে, কিন্তু সে তো কিছুতেই তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। সে তাদেরকে বিভিন্ন বাহানা দিতে থাকে আর বাইরে থেকেই বিদায় করে দেয়, কিন্তু তার এই আচরণ সকলের কাছেই কিছুটা অদ্ভুত মনে হতে থাকে, যার ফলে সকলেই এখন তাকে একটু সন্দেহর চোখে দেখছে। বিশেষ করে জুহাই, সে লক্ষ্য করে কিয়ংহো কিছুটা অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু সে বিষয়টা এতটা গুরুত্ব দেয় না। এদিকে হানা কিয়ংহোকে সতর্ক করে আর বলতে থাকে তারা যাতে কোনো ভুল না করে, গ্রামের অন্য কেউ যেন এই বিষয়টি জানতে না পারে যে কিম এখানে রয়েছে। কিয়ংহো তখন তাকে আশ্বস্ত করে যে কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে পারবে না। তো এরপরই তারা প্ল্যান করতে থাকে যে কি করে তারা রাতের বেলা কিমকে এখান থেকে বের করবে। তো এরপর আমরা দেখি রাত নামার সাথে সাথেই কিয়ংহো কিমকে নিয়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে। তো এরপর দেখা যায় তারা তাদের পালানোর পরিকল্পনা সফলভাবে কার্যকর করেও ফেলে। কিম এখন নিরাপদেই গ্রাম থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়, কেউই তাকে দেখতে পায়নি, তাই সেও একটু হাফ ছেড়ে বাঁচে। এদিকে তো হায়ং কিম আর কিয়ংহোকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল। সে ভাবতে থাকে হয়তো তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। সে ভাবতে থাকে কিম এবং কিয়ংহো কি ধরা পড়ে গেল। হানা তখন তাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করে, তবুও যখন হায়ং শান্ত হচ্ছিল না তখন হানা জানায় সে বাইরে গিয়ে বিষয়টা চেক করে আসবে, তাই সে যেন একটু অন্তত শান্ত হয়। কিন্তু হায়ং তাকেও বাড়ি থেকে বের হতে দেয় না, কেননা একা একা তার আরো বেশি অস্বস্তি হতে থাকবে, সে থাকতেই পারবে না। তো এরপর হায়ং হানার কাঁধে মাথা দেয় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। তার কাঁধে মাথা রেখে তার সব অস্বস্তি যেন এক নিমিষেই শেষ হয়ে গেছে। যাই হোক, তো পরদিন গ্রামে একটা অ্যালার্ম বাজানো হয়, কেননা গ্রামের একজন উত্তর কোরিয়ান মহিলার লেবার পেইন শুরু হয়েছে। গ্রামের সকলেই তো তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকে। এখানে আমরা পিস ভিলেজের নতুন একটি রূপ দেখতে পাই, যেখানে একজন নবজাতক শিশুর জীবনের জন্য সবাই নিজেদের ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে লড়াই করতে শুরু করেছে। সবাই সবার পাশে দাঁড়িয়েছে, একে অপরের শক্তিতে পরিণত হয়েছে। যাই হোক, তো এর পরই দেখা যায় উত্তর কোরিয়ার সেই মহিলাটির ডেলিভারি সম্পূর্ণ হয়, তবে তার বেবিটা খুবই গুরুতর অবস্থায় জন্ম নেয়। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, সেই সাথে তার শরীরে সর্দি আর জন্ডিস দেখা দিয়েছিল, তাই সবাই তো খুব ঘাবড়ে যায়। তখন গ্রামে নিয়োজিত এক ডাক্তার এবং বাসিন্দারা সবাই একসাথে চেষ্টা করতে থাকে এই বাচ্চাটার প্রাণ বাঁচানোর জন্য। তবে ধীরে ধীরে দেখা যায় বাচ্চাটার অবস্থার আরো অবনতি ঘটতে থাকে।
সবাই তো অস্থির হয়ে ওঠে। তখন ম্যানেজার তাকে বড় হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। সকলেই তখন তার এই সিদ্ধান্তে একমত প্রকাশ করে। জুহাইও সেখানেই উপস্থিত ছিল, তাই সে এই সবকিছু নিজের ফোনে ক্যাপচার করে নিচ্ছিল, যেমনটা সে সবসময় করে থাকে আর কি। অন্যদিকে আমরা হানা আর কিয়ং হোকে দেখতে পাই, যেখানে কিয়ং হো তার আর হায়ং এর ব্যাপারে হানাকে প্রশ্ন করে। তো কিয়ং হোকে দেখে আমরা বুঝতে পারি সে কিমকে ভালোভাবে পৌঁছেই ফিরে এসেছিল। যাই হোক, তো সে হানাকে জিজ্ঞেস করতে থাকে হানা আর হায়ং এর মধ্যে কোনো সম্পর্ক চলছে কি, কিন্তু বরাবরের মতো আজকেও হানা তার এই কথার কোনো জবাবই দেয় না, তাকে অনেকটা ইগনোর করে। অন্যদিকে জুহাই যখন নিজের ল্যাপটপে বসে তার ভিডিওগুলো এডিট করছিল, তখনই সে ভুলবশত এই ভিডিও অনলাইনে আপলোড করে দেয়। আর এটা তখন খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং এর ফলে মিডিয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এর উপর দৃষ্টি আকর্ষণ করে। এখানে সেই উত্তর কোরিয়ান মহিলা আর তার বাচ্চার ভিডিওটাও ছিল, সেই সাথে হায়ং এবং হানারও সমস্ত মোমেন্টের ভিডিও ছিল। তো এই ভিডিও চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর তো এই ঘটনাটি নিয়ে তাদের গ্রামে এক নতুন সমস্যার সৃষ্টি হয়, কারণ এই ভাইরাল ভিডিওর কারণে গ্রামবাসী এবং বিশেষ করে উত্তর কোরিয়ার সরকার বেশ চাপে পড়ে যায়, কেননা সেখানে তাদের কান্ট্রির একজন সিটিজেন ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছিল না। এদিকে জুনমো জোহাইকে দেখে অনেক বেশি বকা দেয়, কেননা সে তাদের পিস ভিলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল, আর যেটা ছিল তাদের রুলসের বাইরে, আর এটা একটা অনেক বড় অপরাধ। এ কারণে জুনমো তাকে অনেক বকাবকি করতে থাকে, অনেক বেশি কথা শোনায়। জুহাই তখন তার কাছে বারবার ক্ষমা চেয়ে বলতে থাকে সে ইচ্ছে করে এমনটা করেনি, ভুলবশত হয়ে গেছে, সে তো বুঝতেই পারেনি কি করে সবকিছু হলো। জুনমো তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, এমনকি এক পর্যায়ে দেখা যায় টেনশনের চোটে সে অজ্ঞানী হয়ে যায়। অন্যদিকে হানা আর কিয়ং হো তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কেননা এই ভিডিওর মাধ্যমে এখন তার বাবা তার আর হায়ং এর সম্পর্কের ব্যাপারেও জেনে যাবে, যেটা জানতে পারলে অনেক বেশি ঝামেলা করবে তার বাবা। তাই এবার তারা জুনমোর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয় যে যদি কিছু করা যায়। এর মধ্যেই জুনমোর জ্ঞান ফিরে আসে। জুহাইয়ের একটা ভুলের কারণে সকলের জীবনে বিপদ নেমে আসতে শুরু করে। আমরা দেখতে পাই গ্রামবাসীরা সকলেই বেশ ক্ষুব্ধ ছিল এই বিষয়টা জানার পর, আর এর ফল কি হতে পারে তা নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে তারা। এমনকি তারা এটাও জেনে যায় যে জুহাই তাদের গ্রামের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলেছে। যদিও জুহাই বারবার সকলের কাছে এই বিষয় নিয়ে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে এই ঘটনাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। সবাই অনেক বেশি চিন্তিত ছিল যে তারা এখন কি করবে। যাই হোক, তো এরপর আমরা হানাকে দেখি, সে অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবছিল কি করে সে নিজের বাবার কাছ থেকে তার এবং হায়ং এর সম্পর্কটা লুকিয়ে রাখবে। এই বিষয়টা নিয়ে সে মেন্টালি অনেক বেশি ডিস্টার্বড হয়ে পড়ে। এমনকি পিস ভিলেজেও অনেকে তাদের সম্পর্কের ব্যাপারে আন্দাজ করে ফেলেছে। তাদের সম্পর্ক গোপন রাখা প্রায় এখন অসম্ভব। সে বুঝতে পারছিল তার বাবা খুব দ্রুতই তার সাথে দেখা করার জন্য এই গ্রামে চলে আসবে, আর সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার বাবা একবার এখানে আসলে কি হতে পারে। হানার বাবা একজন উচ্চপদস্থ উত্তর কোরিয়ান কর্মকর্তা ছিল। যদিও উত্তর কোরিয়ার আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং দুই দেশ শান্তি স্থাপনের চেষ্টাও করছে, কিন্তু তবুও বিভিন্ন মানুষের মনে এই দুই দেশ নিয়ে দ্বন্দ্ব এখনো রয়ে গেছে। আর সেসব মানুষদের মধ্যে তার বাবা অন্যতম। সে দক্ষিণ কোরিয়ার একজন নাগরিকের সঙ্গে হানার সম্পর্ককে কখনোই মেনে নেবে না। হানা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, আর এই পরিস্থিতি হানাকে মানসিকভাবে ভেঙে ফেলছিল। সে ভাবতে থাকে যে সে কিভাবে এই ভয়ানক পরিস্থিতি সামাল দিবে। এদিকে যেহেতু সকলেই জুহাইয়ের এগেনস্টে চলে গিয়েছিল, তাই তাকে সাহায্য করার জন্য হায়ং সেই বেবিটাকে ডেডিকেট করে আর একটা ভিডিও প্রকাশ করে। সে সবাইকে তাদের সাপোর্ট করতে বলে। সে বলে তারা সকলেই এখানে ভালো আছে আর একসাথে একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে, তাই সবাই যেন তাদের পাশে থাকে। গ্রামের সবাই বাচ্চাটিকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তো ফাইনালি দেখা যায় বেবিটা সেই হাসপাতালে ভালোভাবে সুস্থও হয়ে ওঠে, সেই সাথে তার মাও সুস্থ হয়ে উঠতে থাকে। সকলেই তো এটা জানার পর একটু রিলিফ ফিল করে যে যাক, তারা অন্তত এখন বিপদমুক্ত। এদিকে হানার আন্টি তাকে ফোন করে
সে তার খোঁজ খবর নেয়। সে হানাকে তার বাবার ভিজিটের ব্যাপারেও জানায়। মূলত এই সম্পর্কে কথা বলার জন্যই সে হানাকে কল করেছিল। সে জানায় আগামীকালই হানার বাবা পিস ভিলেজে যাবে। হানা তখন তার আন্টিকে বলে সে যেন তাকে আপডেট জানাতে থাকে। পরের দৃশ্যে আমরা হানা আর হায়ংকে দেখি, যেখানে সে হায়ংকে তার স্পেশাল ডিশটা রান্না করতে বলে। এরপর হানা জুনমোর সাথে তার বাবার ভিজিট সম্পর্কে কথা বলতে প্রধান অফিসে যায়। তারা দ্রুত একটি উপায় বের করার পরিকল্পনা করতে থাকে, যাতে করে তার বাবা জেনে না যায় যে সে আর হায়ং এতদিন একসাথে এক বাসায় বসবাস করছে। তাহলে অনেক বড় ঝামেলা হবে। তো তারা সকলেই তো এটা শুনে খুবই চিন্তায় পড়ে যায় এখন। কিন্তু এরপরও তারা হানাকে আশ্বস্ত করে বলে তারা এর ব্যবস্থা করে ফেলবে। তারা সমস্ত প্ল্যানিংও করে ফেলে। এরপর হানা হায়ং এর সাথে ডিনার করতে বাড়ি ফিরে আসে। এই সবকিছুর মধ্যেও তারা তাদের সম্পর্কটা সুন্দরভাবেই চালিয়ে যাচ্ছিল। তো পরের দিনই দেখা যায় হানার বাবা সাম্প্রতিক এই সব বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ার নেতাদের সাথে কথা বলতে আসে। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা সকলেই ভাবতে থাকে এই প্রজেক্ট প্ল্যানিং তাদের ভুল ছিল। তারা কেউই এই প্রজেক্টটা অ্যানালাইসিস করে দেখেনি। উত্তর কোরিয়ার নেতারা তো দক্ষিণ কোরিয়ার উপরেই দোষ চাপানোর চেষ্টা করতে থাকে। তো দুপক্ষই এসব নিয়ে একের পর এক আলোচনা করে। তাদের মধ্যে কিছুটা তর্ক বিতর্কও দেখা যায়। তবে ফাইনালি উভয় পক্ষের একমত হতে কিছুটা সময় লেগে যায়। এদিকে হায়ং এর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে তো সকলের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যায় এবং সারা বিশ্ব থেকে লোকেরা তাদের শুভকামনা পাঠাতে শুরু করে। সবাই এখন তাদের পক্ষেই ছিল। তো তারা হাসপাতালে বেবির জন্য অনেক উপহার পাঠায়। এই নিয়ে তো পুরো গ্রামবাসীও খুশি ছিল। শেষ পর্যন্ত উভয় পক্ষই তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিস ভিলেজ প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুই দেশের নেতারাও এখন একটু ঠান্ডা হয়। তো এরপর হানার বাবা ফিরে যাওয়ার আগে কিয়ংহোর সাথে দেখা করে। সে তাকে সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। কিয়ংহো তখন সবকিছুর ঠিকঠাকই উত্তর দিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একসময় মুখ ফসকে সে বলে ফেলে যে হানা কারো সাথে ডেটিং করছে। যদিও সে তখনই নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে আর বলতে থাকে সে আসলে ভুলবশত বলে ফেলেছে, এমন কিছুই না, আসলে সে নিজেই ডেট করছে, কিন্তু ভুলে হানার নাম বলে ফেলেছিল। কিন্তু হানার বাবা তো স্বাভাবিকভাবেই তার আর কোনো কথাই বিশ্বাস করে না। সে এবার হানার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর সে ম্যানেজার জুনমোর অফিসে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে হানাকে ডেকে পাঠানো হয়। সেখানে হানার বাবা সকলকে রুম থেকে বের করে দেয় আর হানার সাথে একা রুমের ভেতরে কথা বলতে থাকে। হানা তো অনেক বেশি চিন্তায় ছিল যে সে কিভাবে এই সিচুয়েশন সামলাবে। এদিকে বাইরে কিয়ংহো, জুনমো আর তার অ্যাসিস্ট্যান্ট তাদের কথা শেষ হবার জন্য অপেক্ষা করতে থাকে। তো এভাবে দেখতে দেখতে সারা দিন শেষে সন্ধ্যা গড়িয়ে আসে। তবুও তারা কেউই বাইরে বেরিয়ে আসে না। বাবা আর মেয়ে এখনো কথা বলছে, কিন্তু এতক্ষণ হয়ে যাওয়ার পরও তারা কেউই ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ তারা সবাই হানার বাবাকে প্রচন্ড ভয় পায়। এদিকে হায়ংও হানার বাবার গ্রামে আসার ব্যাপারে জানতে পারে, আর সে খুব ভালোভাবেই জানতো উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা কেউ কখনো ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না। যদিও এই পিস ভিলেজের মানুষরা ব্যতিক্রম ছিল, তারা এটা অনেক ভালোভাবেই মেনে নিয়েছে। কেউ এসব নিয়ে তেমন কোনো কথাই বলেনি। যাই হোক, তো পরের দৃশ্যে আমরা দেখি হানা আর তার বাবা সামনাসামনি বসে আছে, কিন্তু কেউই কারো সাথে কথা বলছিল না। এতে করে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে কতটা দূরত্ব। এদিকে হায়ং তার নিজের বাবা মায়ের কথা ভাবতে থাকে। তার বাবা মায়ের সাথে তার সম্পর্ক বরাবরই অনেক খারাপ ছিল, কিন্তু এসব নিয়ে কখনোই তার মাথা ব্যথা ছিল না। কিন্তু এখন হানার সাথে সম্পর্কে জড়ানোর পর সে এসব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এমনকি সে যখন হানার বাবার এখানে আসার ব্যাপারে জেনেছে, তখন তো সে তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় যে তাদের এই সম্পর্কের শেষটা কি হবে। সে ভাবতে থাকে কি করে এই সব কিছু সে সলভ করবে। তো অনেকক্ষণ ভাবনা চিন্তার পর শেষ পর্যন্ত সে হানার বাবার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় আর দৌড়ে হেড অফিসে চলে আসে। বাইরে তখন সকলেই বসেছিল, কিন্তু সে সবাইকে উপেক্ষা করে অফিসের ভেতর প্রবেশ করে। হানা তো তাকে দেখেই দাঁড়িয়ে পড়ে, আর হানার বাবাও তাকে দেখে বুঝতে পারে যে এটাই সেই ছেলে।
যার সাথে হানা ডেট করছে। এরপর আমরা তাকে হানার বাবার সামনে বসে থাকতে দেখতে পাই। সে অনেক কনফিডেন্সের সাথে সেখানে গিয়েছিল, কিন্তু হানার বাবার সামনাসামনি এসে সে তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করে আর নিজেকে অপরাধী মনে করতে থাকে। আর হানার বাবা তো তাকে দেখে অনেক বেশি রেগে যায়। তবুও সে হানার বাবার মন জয় করার চেষ্টা করে, কিন্তু হানার বাবা স্পষ্ট জানিয়ে দেয় সেই সম্পর্ক কখনোই মেনে নেবে না। সে এটাও জানায় এখানে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, এরপরই সে হানাকে এখান থেকে নিয়ে চলে যাবে, তাদের আর কোনো যোগাযোগ থাকবে না। এ কথা বলেই হানার বাবা সেখান থেকে চলে যায়। তো এরপরই সকলেই যেন হাফ ছেড়ে বাঁচে। তো সে চলে যাওয়ার পর হায়ং তো অনেক বেশি ভেঙে পড়ে। সে কিছুতেই এসব মানতে পারছিল না, কারণ সে যে হানাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিল। তাই সে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। সে ভাবতে থাকে সে কি পিয়ানো আর তার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিবে, নাকি হানার জন্য নিজের জীবনকে নতুন করে সাজাবে আর সারা জীবনের জন্য এই পিস ভিলেজেই থেকে যাবে। তো তার এই অবস্থা দেখে সকলেই তো অনেক স্যাড ফিল করে। সকলে কোনোভাবে তখন তাকে সামলানোর চেষ্টা করে। এদিকে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে হায়ং ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পায়। হানাও তখন হায়ংকে সরি বলে তার বাবার এরকম ব্যবহারের জন্য, কিন্তু হায়ং বলতে থাকে সে কিছু মনে করেনি। তারও যদি হানার মতো এত সুন্দর একটা মেয়ে থাকতো তবে সেও নিশ্চয়ই এমনটাই করত। তো তার এমন কথা শুনে হানা খুব হাসতে থাকে, যদিও হায়ং হানাকে হাসানোর জন্যই এইসব কথা বলছিল, কিন্তু তার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি সে কত বেশি স্যাড। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় এখন তার মধ্যে কাজ করছে। অন্যদিকে জুহাই অনেক বেশি চিন্তিত ছিল। সে ভাবছিল তার ভুলের কারণে হয়তো তাকে এই পিস ভিলেজ থেকেই বের করে দেয়া হবে, কিন্তু সৌভাগ্যবশত সবাই সম্মত হয় যে জুহাই না বুঝেই একটা ভুল করে ফেলেছে আর সে যথেষ্ট কষ্টও পেয়েছে, সবার কাছে মাফও চেয়েছে। তাই তাকে আর কোনো শাস্তি দেয়া হবে না, সবাই তাকে মাফ করে দিবে। যদিও জুনমো তাকে ওয়ার্নিং দিয়ে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেয় এবং বিষয়টি এখানেই সলভ হয়। জুহাই এরপরও অনেক বেশি স্যাড ছিল, কেননা তার কারণেই এত কিছু হয়েছিল আর এত সমস্যারও তৈরি হয়েছে। এই অবস্থায় কিয়ংহো জুহাইকে সান্ত্বনা দেয়। এই সময় তারা বেশ কাছাকাছি চলে আসে। হানা আর হায়ং তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। তাদের দুজনকে একসাথে এভাবে দেখে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এরা কখন এত কাছাকাছি এসেছে। কিয়ংহো আর জুহাই তো দ্রুত একে অপরের থেকে দূরে সরে যায়। তখন কিয়ংহো এরপর নিজেকে এক্সপ্লেইন করার চেষ্টা করে, কিন্তু কেউই আর তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। পরের দৃশ্যে আমরা গ্রামের অন্যান্য বাসিন্দাদের একে অপরের সাথে কথা বলতে দেখি, যেখানে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একে অন্যের সাথে আলোচনা করছিল। তাদের কেউ কেউ সিদ্ধান্ত নেয় তারা এই পিস ভিলেজের মধ্যেই থেকে যাবে, আর কিছু মানুষ তাদের পুরনো জীবনে ফিরে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। তবে তারাও বলে এই 1 বছর তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় আর সুন্দর সময় ছিল। এদিকে জুহাই এবং কিয়ংহো ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। এক সময় তারা ডেটিংও শুরু করে দেয়। জুহাই কিয়ংহোকে বলতে থাকে এই প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথেই যেন কিয়ংহো তাকে ভুলে না যায়, সে যেন তাকে মনে রাখে। তো সে কিয়ংহোকে এটা নিয়ে প্রমিসও করতে বলে। জুহাই নিজের ভালোবাসার কথা কিয়ংহোর কাছে কনফেসও করে, যদিও কিয়ংহো নিজের অনুভূতি জুহাইয়ের কাছে স্বীকার করে না, কিন্তু সে নিজের অনুভূতিগুলো কাজের মাধ্যমে জুহাইয়ের কাছে প্রকাশ করে। এদিকে পিস ভিলেজের বাসিন্দাদের সেখানে থাকার সময় ধীরে ধীরে শেষ হয়ে আসে। তাদের সকলের মধ্যেই এখন বন্ধুত্ব আর সহযোগিতার একটা বন্ধন গড়ে ওঠে। তারা সকলেই বুঝতে পারে ভিন্ন মতাদর্শের হলেও মানুষ একে অপরকে সাহায্য করতে পারে এবং সহযোগিতার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। এদিকে হানা আর হায়ংও নিজেদের শেষ সময়গুলো একসাথে সুন্দরভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানে তারা নিজেদের মনের কথা একে অপরের সামনে প্রকাশ করে। হানা ফাইনালি হায়ং এর কাছে নিজের ফিলিংস কনফেস করে। সে তাকে বলে সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হায়ং এর সাথে থাকতে চায়। যদিও এর ফলে তার জীবন হয়তো কঠিন হয়ে উঠতে পারে, কিন্তু তারপরও সে এই সিদ্ধান্তই নিচ্ছে। হায়ং নিজেও হানার সাথে তার জীবনটা কাটিয়ে দিতে চায়, কিন্তু সে চায় না হানা নিজের পরিবার ফেলে তার কাছে চলে আসুক। এতে তার বাবার দক্ষিণ কোরিয়াবাসী সম্পর্কে খারাপ ধারণা থেকে যাবে, আর হানা নিজেও তার বাবাকে ছেড়ে খুশি থাকতে পারবে না। তো যখন সে এসব কথা হানাকে বলে তখন হানা একে অপরকে ভুলে যাওয়ার কথা বলে দেয়, সেই সাথে তাদের আবারও দেখা না করার প্রতিশ্রুতি দেয়। এতে হায়ং বেশ কষ্ট পায়।
কিন্তু এরপরও সে হানাকে একটা নেকলেস গিফট করে তাদের ভালোবাসার সিম্বল হিসেবে, আর তার জন্য অপেক্ষা করার প্রতিশ্রুতিও দেয়। হায়ং হানাকে জানায় 2 বছর পর জাপানে তার একটা কনসার্ট আছে, সে সেখানে অবশ্যই হানার জন্য অপেক্ষা করবে। তো এরপরই তারা তাদের পরবর্তী দিনগুলো অনেক সুন্দরভাবে সেখানে কাটায়। তারা একে অপরের সাথে অনেক টাইম স্পেন্ড করে। এভাবে ফাইনালি পিস ভিলেজ প্রজেক্টের সময়টা শেষ হয়ে যায়। সবাই এবার সবার থেকে বিদায় নিতে থাকে। এখানে আমরা সেই বেবিটাকেও দেখি, যার জন্ম এই গ্রামেই হয়েছিল। সে এখন একদম সুস্থ ছিল আর নিজের বাবা মায়ের সাথে সেও বাড়ি ফিরে যায়। সবাই আশা করে তাদের আবারও একদিন দেখা হবে। তো দৃশ্য এখানেই কাট হয়। এরপর আমরা 2 বছর পর জাপানের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে হায়ং এর কনসার্ট চলছিল। সে অনেক মন দিয়ে তার পিয়ানো বাজায়। সকলেই তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। এখানে আমরা হানাকেও দেখতে পাই। সেও জাপানের টোকিওতে এসেছিল শুধুমাত্র হায়ং এর কনসার্ট দেখতে। তো কনসার্ট শেষে হানা সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে হায়ং এর কাছে যায় না। তবে সে ফিল করতে পারে হায়ং তার আশেপাশেই আছে। আর ঠিক সেই সময়ই দেখা যায় কাকতালীয়ভাবে হায়ং আর হানার দেখা হয়ে যায়। তারা দুজনেই আজ বেশ খুশি ছিল, আর তাদের এই সত্যিকারের ভালোবাসাও আজ পূর্ণতা পায়। তো এই সুন্দর দৃশ্যের সাথে আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল একটা সুন্দর ভালোবাসার গল্প। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।